কি গো, তোমার হলো? তোমাদের মামের গোছাতে গোছাতে ভোর হয়ে যাবে। আমাদের কিছু রাতে দাওয়াত করেছে। তোমাকে বারবার বলেছিলাম মধ্যরাতে দাওয়াত খেতে যাওয়ার দরকার নেই। জীবনে কোনোদিন কাউকে মধ্যরাতে দাওয়াত খেতে যেতে দেখিনি বাপু। আরে বাবা, তুমি রাগ করছো কেন? আমার ছোটবেলার বন্ধু দাওয়াত দিয়েছে, না গেলে যে বন্ধু আমার রাগ করবে। মিষ্টির হাঁড়িটা কোথায় রেখেছো? আমার বন্ধু তমাল রসগোল্লা খেতে খুবই ভালোবাসে, আমি ওর পছন্দের রসগোল্লা কিনে এনেছি। মা মালা, যা তো মিষ্টির হাঁড়িটা নিয়ে আয়, রান্নাঘরে আছে। তোমার জন্য দেরি হয়ে যাবে। আমি সেই কখন থেকে যাওয়ার জন্য অপেক্ষা করছি, আর তুমি এখনো গোছাতে পারলে না। তোমার বড়লোক বন্ধুর বাড়ি দাওয়াত খেতে যাচ্ছি, একটা ভালো শাড়ি পরে না গেলে কি হবে? এই তো মিষ্টি চলে এসেছে, এবার চলো চলো। কমলা, তোমাকে আর ভালো শাড়ি পরতে হবে না, যেমন আছো তেমনই চলো। চলো, এই মালা চল। ও বাবা গো, কি অন্ধকার! চারিদিকে কেমন যেন থমথমে ভাব, মনে হচ্ছে যে কোনো মুহূর্তে ঝড় বৃষ্টি হবে। জোরে পা চালাও, নইলে তমালের বাড়ি পৌঁছাতে পারবো না। তমালের বউ মাছের ঝোল করেছে, কতদিন যে মাছের ঝোল খাইনি। আজকে একেবারে পেট পুড়ে খেও, এমন খাওয়া খাবে যাতে 1 বছর মাছ খাওয়ার ইচ্ছা না হয়। এবার বলো, আমাদের আর কত দূর হাঁটতে হবে? হাঁটতে হাঁটতে যে আমার পায়ে ব্যথা হয়ে গেছে। আর বেশি হাঁটতে হবে না গো। ওই যে দেখছো সামনে দোতলা বাড়ি, ওই বাড়িটা আমার বন্ধু তমালের। আমরা এখন ও বাড়িতেই থাকবো। যাক বাবা, অবশেষে তোমার বন্ধুর বাড়ির দেখা পেলাম। ভোর হয়ে গেল প্রায়, কিন্তু তোমার বন্ধু তো এখনো এলো না। মধ্যরাতে দাওয়াত দিলে কেউ আসে নাকি? আমার তো মনে হচ্ছে ওরা আর আসবে না। আরে না না, আসবে। হরিদাস এমন মানুষ না যে কথা দিয়ে কথা রাখবে না। নিশ্চয়ই পথে কোনো সমস্যায় পড়েছে। সেই রাত থেকে বসে আছি, মাছের ঝোল কয়েকবার গরম করছি, ভাতও প্রায় শুকিয়ে যাচ্ছে। এত কষ্ট করে রান্না করলাম, যদি না আসে তাহলে সবই তো নষ্ট হবে। তুমি চিন্তা করো না। দেখো, ওদের গ্রামটা এখান থেকে একটু দূরে, আবার রাতের পথ অন্ধকার, হয়তো আসতে একটু সময় লাগছে। আর হরিদাস তো বলেছিল তার মেয়ে আর স্ত্রীকেও নিয়ে আসবে। হ্যাঁ, সেটাই তো ভাবছি। বউ বাচ্চা নিয়ে রাতে বের হওয়া কি ঠিক হলো? ওরা আবার রাতে আমাদের বাড়িতে আসতে গিয়ে বিপদে পড়লো না তো? সত্যি কথা বলতে কি, আমারও একটু চিন্তা হচ্ছে। কিন্তু হরিদাস খুব সাহসী মানুষ, ছোটবেলা থেকেই ও এমনই, কোনো কিচ্ছুকে ভয় পায় না। সাহসী হলেই তো আর হয় না। তুমি নিজেই বলো না, মধ্যরাতে এমন দাওয়াত দেওয়া কি ঠিক হয়েছে তোমার? তোমাকে যদি মধ্যরাতে কেউ দাওয়াত দিত, তাহলে কি যেতে তুমি? তোমাকে একটা কথা বলি, অনেক আগের কথা। তখন আমাদের বয়স 10 বছর হবে। আমাদের অবস্থা বরাবর ভালো ছিল, তবে আমার বাবা মায়ের খুবই অহংকার ছিল। হরিদাসরা গরিব ছিল বলে আমাকে ওর সাথে মিশতে দিত না। একদিন রাতে কোনো এক কারণে হরিদাস আমাদের বাড়িতে ছিল। সেদিন বাড়িতে অনেক মেহমান এসেছিল। মধ্যরাতে তাদের জন্য বড় মাছের ঝোল আর গরম ভাত খেতে দেওয়া হয়েছিল, কিন্তু আমার বন্ধু হরিদাসকে খেতে দেওয়া হয়েছিল পান্তা ভাত আর কাঁচা লঙ্কা। খুবই কষ্টের কথা। তোমার বাবা মা সত্যিই অমানবিক ছিল। তারপর কি হয়েছিল? তারপর আমি চুরি করে এক টুকরো মাছ বন্ধুকে দিয়েছিলাম, কিন্তু ধরা পড়ে বাবার হাতে মার খেতে হয়েছিল। সেদিন আমি প্রতিজ্ঞা করেছিলাম হরিদাসকে একদিন মাছের ঝোল দিয়ে ভাত খাওয়াবো। কিন্তু এতদিন পর কেন? এতদিন তো আমাকে কাজের জন্য বিভিন্ন জায়গায় যেতে হতো, সেইভাবে সময় হয়ে ওঠেনি। বুঝতে পেরেছি, তাহলে অপেক্ষা করতে থাকি। তোমাকে বলেছিলাম মধ্যরাতে দাওয়াত খেতে যাওয়ার কোনো দরকার নেই। এখন দেখো কি অবস্থা হলো। এই খাদের মধ্যে পড়ে আছি, শরীরের সব জায়গায় ব্যথা করছে। কিন্তু এখানে তো আগে কোনো খাদ ছিল না গো। আমি তো এ পথ দিয়ে অনেকবার যাতায়াত করেছি, কখনো তো এমন কিছু দেখিনি। মা, আমার খুব ভয় লাগছে। আমরা এখান থেকে বের হতে পারবো তো? দেখো মা, আমার হাতটা মনে হয় ভেঙে গেছে, হাতে অনেক ব্যথা করছে। কাঁদিস না মা, কাঁদিস না, কিচ্ছু হবে না। তোর বাবা আছে না, ঠিক আমাদের বের করার একটা না একটা উপায় বের করবে।
এই দিক দিয়ে কেউ তো যাচ্ছে না, জোরে চিৎকার করে কাউকে ডাকি। কেউ আছেন? আমরা খুব বিপদে পড়েছি, আমাদের সাহায্য করুন। কেউ তো আমার কথা শুনতে পাচ্ছে না। এ কি? এখন বোঝো, আমার কথা যদি শুনতে তাহলে আজকে এই অবস্থা হতো না। আচ্ছা বাবা, ঠিক আছে, আমার ভুল হয়েছে, কিন্তু এখন দোষারোপ করলে তো হবে না। আগে এখান থেকে বের হওয়ার চেষ্টা করি। বাবা উপরে তাকাও, অনেক উঁচু মনে হচ্ছে, আমরা কিভাবে উঠবো? হ্যাঁ, একটু উঁচু তো বটেই, কিন্তু দেখ পাশে গাছের শেকড়গুলো বের হয়ে আছে, ওগুলো ধরে ধরে উঠবার চেষ্টা করা যেতে পারে। আমি মাটি খুঁড়ে শেকড়গুলো আর বাইরে বের করছি। প্রথমে তোকে উপরে তুলবো, তারপর আমি। এবার মনে হয় উঠতে পারবো। তুমি আগে মালাকে ওপরে তোলো। এবার চলো বাড়ি যাই, মধ্যরাতের দাওয়াত খাওয়ার শখ আমাদের মিটে গেছে। কমলা, মাটির হাঁড়িটা উপরে ছিল, হাঁড়িটা গেল কোথায়? মিষ্টির হাঁড়ি নিয়ে তোমাকে আর চিন্তা করতে হবে না, আগে বাড়ি চলো তো। ও বাবা, বাড়ি চলো, আমার আর ভালো লাগছে না, আমার হাতে খুব ব্যথা করছে। ঠিক আছে মা, বাড়ি গিয়ে কথা হবে। আমাদের রেখে দাওয়াত খেতে যেতে চাইছিল, দাওয়াত খাওয়ার স্বাদ একেবারে মিটিয়ে দিয়েছি। দাদার এক বড়লোক বন্ধু এসে 2 দিন আগে দাওয়াত করে গিয়েছিল, আমি দূর থেকে সব দেখেছিলাম। তুমি দেখেছিলে বলি তো রাস্তার মাঝখানে খাদটা করতে পেরেছিলাম, নইলে 3 জন মিলে পেট পুড়ে খেয়ে আসতো। আমাদের যদি সাথে করে নিয়ে যাওয়ার কথা ভাবতো তাহলে তো আমরা এমনটা করতাম না। আচ্ছা, আমার কথা না হয় বাদ দিলাম, তোমাকে তো নিয়ে যেতে পারতো, তুমি তো দাদার আপন ভাই। আপন ভাই? দাদা কি আমাকে সেই চোখে দেখে? মাঝে মাঝে মনে হয় আমি দাদার সৎ ভাই। তবে একটা কথা না বলে পারছি না, রসগোল্লাগুলো খেতে কিন্তু দারুণ। এত স্বাদের রসগোল্লা আগে কখনো খাইনি। ওরা 3 জন যখন খাদে পড়ে গেছিল তখন রসগোল্লার হাঁড়িটা ছিটকে দূরে পড়ে যায়, আমি তাড়াতাড়ি গিয়ে নিয়ে আসি, তবে ওদের পড়ে যাওয়া দেখে আমি খুব মজা পেয়েছিলাম। কিরে মা, তুই সকাল সকাল আমাদের বাড়িতে কেন এসেছিস? কিছু কি লাগবে? আমাদের বাড়িতে আসা মানে তো কিছু নিতে এসেছিস, বল কি নিবি? কাকি, তোমাদের ঘরে ব্যথার মলম আছে? কাল রাতে পড়ে গিয়ে হাতে খুব ব্যথা পেয়েছি, মলম দিলে সেরে যাবে। মা মলম নেওয়ার জন্য তোমার কাছে পাঠিয়ে দিল। যা ভেবেছিলাম তাই হলো। মলম কি নিয়ে বসে আছি নাকি? আমাদের ঘরে কোনো মলম নেই, বাড়ি যা। একটা কথা বলবো কাকি, তোমরা এই রসগোল্লাগুলো কোথায় পেয়েছো? এই রসগোল্লা কাল তো আমরা তমাল কাকাদের বাড়িতে নিয়ে যাচ্ছিলাম। এই রসগোল্লা আমরা হাট থেকে কিনে নিয়ে এসেছি, এখন চোখের সামনে থেকে দূর হতো, আমরা একটু শান্তিতে রসগোল্লা খাই। যত সব, আমাকে আরো 2টো রসগোল্লা দাও তো, শান্তি করে খাই। সুমি রসগোল্লা খাওয়া শেষ করে এই খাদটা মাটি দিয়ে আবার বন্ধ করে দিতে হবে। বন্ধু, দাঁড়া দাঁড়া, তুই সেদিন রাতে আমাদের বাড়িতে আসিসনি কেন? সকাল পর্যন্ত তোদের জন্য অপেক্ষা করেছিলাম, মানে আলো সারা রাত দরজার দিকে তাকিয়েছিলাম আলো জেলে। তমাল, তোদের বাড়ির জন্যই তো আমরা বের হয়েছিলাম। আমি, কমলা আর মালা 3 জনই রওনা দিয়েছিলাম, কিন্তু মাঝপথে এমন একটা বিপদ হলো যা আমি কখনো কল্পনাও করিনি। কি রে, কি হয়েছিল? পথের মধ্যে হঠাৎ করে গভীর একটা খাদে পড়ে গেলাম আমরা। অন্ধকারে কিছুই দেখা যাচ্ছিল না, আগে কখনো সেই পথে এমন খাদ ছিল না। আশ্চর্যের বিষয় হলো সেই খাদটা এই রাস্তায় নেই। কি বলছিস কি? আমি তো আসবার সময় কোনো খাদ দেখলাম না। তোরা কি ভূতের পাল্লায় পড়েছিলিস? ভূত? আমার তো ভূতের কথা একবারও মাথায় আসেনি। জানিস তমাল, আমার মেয়েটার হাত মনে হয় ভেঙে গেছে। কি সর্বনাশ! তোর মেয়েকে তো ডাক্তার দেখাতে হবে। আমার বাড়ি আসতে গিয়ে তোর মেয়ের তো হাত ভেঙে গিয়েছে। আমার তো নিজের কাছে খুব অপরাধী মনে হচ্ছে। অপরাধী মনে হবে কেন? এতে তোর তো কোনো দোষ নেই। আমি খালি খালি ভাবছি বড় খাদটা হঠাৎ করে উধাও হয়ে গেল কি করে। এসব কথা পরে ভাবা যাবে, আগে তোর মেয়েকে ডাক্তার দেখানোর ব্যবস্থা করতে হবে। মানে এই মুহূর্তে আমার হাতে কোনো পয়সা নেই বন্ধু, কিছু পয়সা জোগাড় করে ওকে ডাক্তারের কাছে নিয়ে যাব। আমি থাকতে তোর এত পয়সার চিন্তা কেন? তোর মেয়ের চিকিৎসা খরচ আমি দেব সব। তা হয় না রে বন্ধু, তুই কেন দিবি?
আমি দেব না তো কে দেবে? আজকে তোর মেয়েকে আমি নিজে ডাক্তারের কাছে নিয়ে যাব। দ্রুত চিকিৎসা না করলে তোর মেয়ের হাত তো ভালো হবে না। ঠিক আছে বন্ধু, তুই যা ভালো মনে করিস তাই হবে। তুমি ঠিকই দেখেছিলে, সারা ঘর তন্ন তন্ন করে খুঁজলাম, কোথাও টাকা খুঁজে পেলাম না। আমার মনে হয় তুমি ভুল দেখেছো। আমি কোনো ভুল দেখিনি, নিজের চোখে দেখেছিলাম। গতকাল বিকেলে দাদার বন্ধু অনেকগুলো টাকা দিয়ে গেছে। সেই টাকা দিয়ে নাকি মালার অপারেশন করবে। তমালদা মালার চিকিৎসার জন্য টাকা দিতে যাবে কেন? তুমি কি না কি দেখেছো তার ঠিক নেই। চলো এখান থেকে যাই, এখানে বেশিক্ষণ থাকলে আমার চোর চোর বলে তাড়া করবে আমাকে আবার। আমি একবার যখন এসেছি, টাকা না নিয়ে আমি কোথাও যাব না। তুমি গেলে যাও। আমার মনে হয় মালার বালিশের নিচে আছে টাকাটা। ওইখানে টাকা নেই, তুমি চলো তো এবার বাইরে গিয়ে কথা বলি। তুমি বাইরে গিয়ে দাঁড়াও, আমি টাকা নিয়ে আসছি। দেখলে তো, চলো এবার বাইরে যাই। অনেক টাকা, এত টাকা আমি জীবনে চোখে দেখিনি। কত টাকা গুনে দেখি তো। এখন টাকা গুনতে হবে না, তুমি তো আমার কথা বিশ্বাস করছিলে না। এখন তো দেখলে আমি ভুল দেখিনি। এবার টাকাগুলো আমার কাছে দাও। আমার কাছে থাক, তুমি হারিয়ে ফেলবে। তখন তো টাকা না নিয়েই চলে যাচ্ছিলে, আর এখন টাকা পেয়ে হাত ছাড়া করতে চাইছো না। টাকার ভাগ আমাকে না দিলে কিন্তু আমি সব টাকা পুড়িয়ে দেব। তোমার মাথা দেখি একেবারে নষ্ট হয়ে গেছে। তুমি এমন করছো মনে হচ্ছে আমি অপরিচিত লোক। তোমাকে দিয়ে বিশ্বাস নেই, বুঝলে? সে যাগে, আগে বাড়ি যাই, তারপর দেখা যাবে। মা, আমার হাতটা খুব ব্যথা করছে। আমি আর সহ্য করতে পারছি না মা। আমাকে ডাক্তারের কাছে নিয়ে যাও। ও মা গো, মরে গেলাম। তোর এই কষ্ট আমি দেখতে পারছি না রে মা। একটু সহ্য কর মা, সব ঠিক হয়ে যাবে। আজকেই তোকে ডাক্তারের কাছে নিয়ে যাব। ডাক্তারের কাছে নিয়ে যাবে? টাকা কোথায় পাবে? যে টাকাটা দিয়ে মালার অপারেশনের কথা ছিল সেই টাকা তো নেই। টাকাগুলো তুমি ঠিক করে রাখতে পারোনি। আমি এখন কোথায় যাব, কার কাছে হাত পাতবো? তুমি শুধু আমাকে দোষ দিচ্ছ কেন? আমি তো টাকা মালার বালিশের নিচেই রেখেছিলাম। কে জানতো সে চুরি হয়ে যাবে? আমার ঘরে এসে কে টাকা চুরি করবে বলো দেখি? তুমি নিশ্চয়ই হারিয়ে ফেলেছো। তমাল মালার চিকিৎসা করতে এতগুলো টাকা দিল আর তুমি হারিয়ে ফেলেছো। তোমার উপর আমার সত্যি খুব রাগ হচ্ছে। বাবা, রতন কাকা আর কাকি চুরি করতে পারে। ওরা আগেও আমাদের ঘর থেকে অনেক কিছু চুরি করেছে, কিন্তু আমি তোমাদের বলিনি। একদিন আমাদের রান্নাঘর থেকে ভাত চুরি করেছিল। তারপর আমি সেদিন মলম আনতে গিয়ে দেখি সেই রসগোল্লার হাঁড়ি। আমি রসগোল্লা খেতেও দেখেছি। তুই কি সত্যি বলছিস? তোর কথা যদি সত্যি হয় আমি ওদের ছাড়বো না। বাবা, আমি মিথ্যে কথা বলি না। তাছাড়া ওরা আমার সাথে খুবই খারাপ ব্যবহার করে। সব ঠিক আছে, কিন্তু ঘরে এসে টাকা চুরি করবে এটা আমার বিশ্বাস হতে চাইছে না। ওদের ঘরে গিয়ে টাকা খুঁজতে হবে, বুঝলে? আমরা যদি এখন যাই তাহলে ওরা টাকা বার করবে না। চুরি করেছে এটা পুরো অস্বীকার করবে। আমরা আমরা বরং রাতে গিয়ে টাকা খুঁজবো। তুমি ঠিকই বলেছ, তবে তার আগে তমালের সাথে দেখা করতে হবে। ওকে জানাতে হবে আজকে অপারেশন হবে না। মালার অপারেশনটা আজকে হলো না, আমার খুব খারাপ লাগছে। মালাকে? আর তার জন্য তোমার মন খারাপ করতে যাবে কেন? কেন? ওই যে একদিন রাতে আমার বন্ধু দাওয়াত দিয়েছিলাম না, তার মেয়ে। ওই রাতে আমাদের বাড়িতে আসতে গিয়ে ও তো হাত ভেঙে গিয়েছিল। ও তাই নাকি? আমি তো ওদের কথা ভুলেই গিয়েছিলাম। তা অপারেশনটা হলো না কেন? আমি কিছু টাকা দিয়েছিলাম, সেই টাকা সব চুরি হয়ে গেছে। ভাবছি আমি কালকেও বা টাকা দিয়ে দেবো। টাকা চুরি হয়নি, ওরা তোমার সঙ্গে মিথ্যা বলেছে যাতে তোমার কাছ থেকে আরো টাকা নিতে পারে। না না, আমার বন্ধু কখনো মিথ্যে বলে না, ওকে আমি জন্মের পর থেকে চিনি। জন্মের পর থেকে চেনো এই কথা আমি মেনে নিতে পারলাম না। তোমার সাথে তো ওনার অনেক বছর দেখাই হয়নি। এত বছরের মধ্যে মানুষের অনেক পরিবর্তন হতে পারে। হরিদাস সে একই রকম আছে, তুমি ওকে চেনে না তো, তাই এরকম করে বলতে পারছো।
সে যাই বলো না কেন, এইভাবে টাকা দেওয়া তোমার ঠিক হচ্ছে না। তুমি টাকা দিয়ে ওদের মাথায় তোলার চেষ্টা করছো। তোমার কাছ থেকে এমন কথা আমি আশা করিনি। ভেবেছিলাম ওদের সাহায্য করবার জন্য তুমি আমাকে প্রশংসা করবে, কিন্তু উল্টে তুমি আমাকে সাহায্য করতে নিষেধ করছো। ছি, আলো, তুমি জানা ছিল না তুমি এমন। ঠিক আছে, তোমার যা খুশি তাই করো। দিদি, তুমি আমাদের ঘরে টাকা চুরি করতে এসেছো? ছি 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 ছি, তোমাকে তো আমরা ভালো মনে করতাম, এখন দেখছি তুমি একটা চোর। আমাদের বাড়িতে এসেছো চুরি করতে। চুরি আমি করতে এসেছি? তোরা আমার ঘর থেকে টাকা চুরি করে আবার উল্টে আমাকে চোর বলছিস? এই টাকাটা মালার চিকিৎসার জন্য ছিল। চিকিৎসার টাকা চুরি করতে তোদের লজ্জা করেনি? দিদি, একটু ভেবে কথা বলো। আমরা কেন তোমার ঘর থেকে টাকা চুরি করব? আমাদের কি এতটাই অভাব? অভাব নেই এটা সত্যি, কিন্তু তোদের স্বভাব খারাপ। তোরা কখনো আমাদের ভালো সহ্য করতে পারিস না। এমনকি আমরা তমালের বাড়ি যাতে দাওয়াত খেতে যেতে না পারি তার জন্য তোরা রাস্তার মাঝখানে খাট করে রেখেছিলি। তোদের খুব ভালো করে চেনা হয়ে গেছে। তুমি প্রমাণ দিতে পারবে? প্রমাণ না দিতে পারলে কিন্তু এইসব মিথ্যা অপবাদ আমরা মেনে নেব না। প্রমাণ চাস? এই টাকাই প্রমাণ। মালার বালিশের নিচে এটা রাখা ছিল, আর এখন এটা তোদের ঘরে কেন? বৌদি, মুখ নামিয়ে কথা বলো। টাকা দাও বলছি, নইলে ভালো হবে না। আমাদের টাকা নিয়ে তুমি নিজের বলে দাবি করছো। এই টাকা তমালের কাছে নিয়ে যাব। তমাল নিশ্চয়ই তার নিজের টাকা চিনতে পারবে। শোনো বৌদি, ভালো চাও তো আমার টাকা ফেরত দাও, নইলে তোমাকে ঘাড় ধাক্কা দিয়ে বার করে দেব। দিদি, এবার যাও তো, অনেক রাত হয়েছে। আমরা এবার একটু শান্তি করে ঘুমোবো। তোদের কপালে দুঃখ আছে বলে দিলুম। এখানে দাঁড়িয়ে ম্যান ম্যান করো না তো, তোমার ম্যান ম্যান শুনতে ভালো লাগছে না। বাবা গো, হাঁপ ছেড়ে বাঁচলাম। তোর উপকারের কথা আমরা কোনোদিন ভুলবো না রে বন্ধু। তোর মতো একজন বন্ধু থাকা সত্যি ভাগ্যের ব্যাপার। আজকে আমার নিজের ভাইয়ের জন্য মালার এই অবস্থা, আর এদিকে তুই আমার নিজের কেউ না হয়েও এত বড় উপকার করলি। এমন করে বলিস না রে, তুই এইভাবে বললে আমার খুব খারাপ লাগবে। আমি যেদিন তোকে দাওয়াত খাওয়াতে পারবো সেই দিন আমার মনে শান্তি আসবে। দাওয়াত পরে খাওয়া যাবে, আগে মালা সুস্থ হয়ে উঠুক। ওর হাতটা ভালো হলে আমরা নিশ্চিন্তে থাকতে পারবো। মালাকে নিয়ে চিন্তা করিস না, ডাক্তারের সাথে আমার কথা হয়েছে। উনি বলল অপারেশন করবার 2-1 দিন পর মালা পুরোপুরি সুস্থ হয়ে যাবে। অপারেশন করতে আর কতক্ষণ লাগবে? আমার যে আর ভালো লাগছে না। মেয়েটা আমার অনেক কষ্ট পাচ্ছে। বৌদি, তুমি চিন্তা করো না। অপারেশন করবার সময় একটু ব্যথা পাবে ঠিকই, কিন্তু সারা জীবনের জন্য মালার হাতটা ঠিক হয়ে যাবে। ওপরওয়ালা, তুমি আমার মেয়েটাকে সুস্থ করে দাও। ওর কষ্ট আমার আর সহ্য হয় না। তুমি এত ভেঙে পড়ছো কেন বলো তো? তমাল তো বলল সব ঠিক হয়ে যাবে। তোমার কি তমালের কথা বিশ্বাস হচ্ছে না? হবে না কেন? আজকে ওনার জন্য মালার চিকিৎসা করাতে পারছি। উনি তো আমাদের কাছে একজন মহান ব্যক্তি। বৌদি, তোমরা এখানে থাকো, আমি ভেতরে গিয়ে মালার খোঁজ নিয়ে আসি, দেখি কদ্দূর কি হলো। ঠিকই আছে। বাঁচাও, বাঁচাও গো, বাঁচাও! আগুন, আগুন! একটু সাবধানে কাজ করলে তো আগুন লাগে না। মালা, চল চল, আগুন নিভে গেছে। দাদা, আপনি আমার প্রাণ বাঁচিয়েছেন। আপনাকে যে কি বলে ধন্যবাদ দিব। ধন্যবাদ দেওয়ার দরকার নেই। মানুষ বিপদে পড়লে তো আর পাশে দাঁড়ানো উচিত। তোমরা আমাদের হয়তো পছন্দ করো না, কিন্তু একটা কথা মনে রেখো, আমরা সব সময় তোমাদের বিপদে ছুটে আসব। কাকি, এখন থেকে একটু ভালো মানুষ হওয়ার চেষ্টা করো। যারা ভালো মানুষ না, তাদের বিপদ হয় না, আর বিপদ হলেও দ্রুত সেই বিপদ থেকে মুক্তি পায়। দেখো, আমার হাত একেবারে ঠিক হয়ে গেছে। তুমি আমার চিকিৎসার টাকা চুরি করেছিলে। এভাবে বলে আমাকে লজ্জা দিস না। তোরা আমাকে মাফ করে দে। দাদা, তোমার পায়ে পড়ি, তুমি আমাকে মাফ করে দাও। তুমি ওদের কাছে এভাবে মাপ চাইছো কেন? ওরা আমাদের কেউ হয় না।
দাদা আর মালা না আসলে আজকে আমি আগুনে পুড়ে মারা যেতাম। তুমি কি বলছো এসব? আগুন লাগলো কি করে? কেমন করে যে লাগছে আমি বুঝতে পারিনি। ওগো, তুমিও দাদার কাছে মাফ চাও। দাদা, আমাদের মাফ করে দাও। আমরা তোমাদের সাথে অনেক অন্যায় করেছি, আর কখনো করব না। আমাদের করা খাদে পড়ে মালার হাত ভেঙে গেছিল। মালা, তুমি আমাকে মাফ করে দে। ঠিক আছে, মাফ করে দিলাম। এখন থেকে আমরা দুই ভাই মিলেমিশে থাকবো। ঠিক আছে দাদা। মাছের ঝোলটা যা হয়েছে না, এত স্বাদের মাছের ঝোল আমি জীবনে প্রথম খাচ্ছি। দাদা, আপনি একা আসলেন কেন? মালা আর বৌদিকে তো সঙ্গে করে নিয়ে আসতে পারতেন। আজকে আর ঝুঁকি নিলাম না। আগেরবার যা ঘটনা ঘটেছিল জীবনে কোনোদিন ভুলবো না। বন্ধু, খারাপ স্মৃতি সবসময় ভুলে যেতে হয়। ওইসব কথা যত মনে রাখবি তত দুঃখ বাড়বে। সে তো বটেই, তবে তুই কি খারাপ স্মৃতি ভুলতে পেরেছিস? মাঝরাতে কেন আমাকে মাছের ঝোল দিয়ে ভাত খাওয়াচ্ছিস আমি জানি। তুই কি বলতে চাইছিস আমি কিন্তু বুঝতে পারছি না। তুই আমার বন্ধু, তোকে কি আমি দাওয়াত করে খাওয়াতে পারি না? ছোটবেলার একটা কষ্টের স্মৃতি মনে রেখেই তো তুই আমাকে মাঝরাতে মাছের ঝোলে দাওয়াত দিয়েছিস। তোর মনে আছে সে কথা? মনে থাকলে মন থেকে ভুলে যা। মনে ছিল না, কিন্তু আজকে মনে পড়ছে। আমার জন্য তোকে মার খেতে হয়েছিল। তোকে যেন আমি পর জন্মেও পাই বন্ধু। দুঃখের আলোচনা এখন থাক রে। আমরা আগে পেট পুড়ে খেয়ে নিই, তারপর আড্ডা দেব। একদম।